আচ্ছা, এক মিনিট। আমরা মূলত দুটো টপিক জেনেছিলাম, একটা হলো রিলিজিয়ন আর একটা হলো অ্যালিয়েনেশন। অ্যালিয়েনেশন আমরা জেনেছি কিভাবে এই ক্যাপিটালিস্ট সোসাইটিতে বা পুঁজিবাদী সমাজে কিভাবে শ্রমিকেরা বা যাদেরকে আমরা প্রলেতারিয়েট বলছি মার্ক্সিয়ান পরিভাষায়, তারা কিভাবে অ্যালিয়েনেটেড বা বিচ্ছিন্ন হয়ে পড়ছে, এটা আমরা জেনেছি। এবং চারটা কম্পোনেন্টের কথা বলেছি আমরা, সেগুলো আর আজকে আলোচনা করছি না আমি। এবং রিলিজিয়ানে আমরা জেনেছি যে মার্কস ধর্মকে একটা ইলিউশন বলেছেন, রিলিজিয়নকে আফিম বলেছেন, যেটা মানুষকে ভুল পথে মিসগাইড করে। তার সাথে সাথে তিনি এটাও বলেছেন যে রিলিজিয়ন দ্য হার্ট অফ দ্য হার্টলেস ওয়ার্ল্ড অ্যান্ড দ্য সোল অফ দ্য সোললেস কন্ডিশন। তাই তো, এগুলো আমরা জেনেছি। আর যেটা আমরা জানবো সেটা হলো স্ট্রাকচার সম্পর্কে মার্কসের বক্তব্য, which is very important here. তো স্ট্রাকচার বলতে আমরা কি বুঝি, বা কাঠামো বলতে কি বুঝি, সোশ্যাল স্ট্রাকচার বা সমাজ কাঠামো বলতে কি বুঝি? না, কাঠামো বলতে একটা সমগ্রকে বোঝায়, যে সমগ্রটা কতগুলো পার্ট বা কতগুলো অংশতে বিভক্ত থাকে। ঠিক আছে? যেমন ধরো হিউম্যান বডি বিভিন্ন পার্ট রয়েছে, তাই তো, যে চোখ, নাক, কান, হাত, পা, এই অর্গানগুলো, এই যে বিভিন্ন পার্ট গুলো রয়েছে, এই পার্ট গুলো মিলে একটা হিউম্যান বডি স্ট্রাকচার গঠন করছে। এবং প্রত্যেকটা পার্ট বা প্রত্যেকটা অংশ, প্রত্যেকের মধ্যে একটা নির্দিষ্ট ধরনের রিলেশনশিপ দেখা যায়। ঠিক আছে? অর্থাৎ কাঠামো বলতে বা সোশ্যাল স্ট্রাকচার বলতে বোঝাচ্ছে একটা সমগ্র, যেগুলো কতগুলো অংশে বিভক্ত রয়েছে, কতগুলো পার্টে বিভক্ত রয়েছে, এবং প্রত্যেকটা পার্টের মধ্যে একটা ইন্টার কানেকশন বা ইন্টার রিলেশনশিপ দেখা যায়। কার্ল মার্কস এই সমাজ কাঠামোকে দুটো ভাগে ভাগ করেছেন। কার্ল মার্কস সমাজ কাঠামো বা সোশ্যাল স্ট্রাকচারকে দুটো ভাগে ভাগ করেছেন। একটা হলো বেস, আর একটা হলো সুপারস্ট্রাকচার। বেস বা ভিত্তি, আর একটা হলো সুপারস্ট্রাকচার বা বাংলাটা হলো উপরিকাঠামো। বেস কোনটা, সমাজের ভিত্তি কোনটা? সমাজের ভিত্তি হচ্ছে মোড অফ প্রোডাকশন বা উৎপাদন ব্যবস্থা। ঠিক আছে? এবং সুপারস্ট্রাকচার হচ্ছে এভরিথিং এলস, বাকি সমস্ত কিছু হচ্ছে সুপারস্ট্রাকচার। অর্থাৎ রিলিজিয়ন, লিটারেচার, স্টেট, পলিটিক্স, ল, এই সমস্ত কিছু হচ্ছে সুপারস্ট্রাকচার। ঠিক আছে? আর সমাজের বেস হচ্ছে ইকোনমি বা মোড অফ প্রোডাকশন, যেটা হচ্ছে ইকোনমি। ঠিক আছে? বেস আর সুপারস্ট্রাকচারটা কি না, আমরা জানি যে ধরো একটা বাড়ি তৈরি হলে ভিত দিতে হয়, তাই তো? আমরা এটা জানি, আমরা এটা সবাই জানি যে একটা বাড়ি তৈরি করতে হলে ভিত দিতে হয়। এবং বাড়িটা কত উঁচু হবে, একটা বাড়ি দুতলা হবে না তিনতলা না আরো বেশি উঁচু হবে, এটা ডিপেন্ড করে আমরা ভিতটা কতটা মজবুত দিচ্ছি। অর্থাৎ একটা বাড়ি তার ভিতের উপর দাঁড়িয়ে রয়েছে, তার বেসের উপর দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে? তেমনই সোসাইটির একটা ভিত রয়েছে, সোসাইটির একটা বেস রয়েছে। এবং বাড়ির যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সুপার স্ট্রাকচার, সেটা হচ্ছে উপরিকাঠামো। সেটা দাঁড়িয়ে আছে মাটির নিচের ভিতের উপর। যে ভিতটা আমি কত স্ট্রং দিয়েছি, কত শক্তিশালী দিয়েছি, কত মজবুত দিয়েছি, তার উপর ডিপেন্ড করছে আমার বাড়িটা কতটা উঁচু হবে, কত তালা হবে, তাই তো? তেমনই সোসাইটির একটা বেস রয়েছে, সেটা হচ্ছে বেসিক্যালি মোড অফ প্রোডাকশন বা উৎপাদন ব্যবস্থা। এবং এই উৎপাদন ব্যবস্থার উপর বাকি সমস্ত কিছু নির্ভর করে। মোড অফ প্রোডাকশন বদলে গেলে, উৎপাদন ব্যবস্থা বদলে গেলে, বাকি সমস্ত কিছু বদলে যায়। রিলিজিয়ন, পলিটিক্স, ফ্যামিলি, লিটারেচার, ল, এই সমস্ত কিছু হচ্ছে সুপারস্ট্রাকচার। সমস্ত কিছু দাঁড়িয়ে রয়েছে এই বেসের উপর। ঠিক আছে?
বেস ডিটারমাইন্স দ্য সুপারস্ট্রাকচার। সুপারস্ট্রাকচারকে ডিটারমাইন করছে কে? না বেস। সুপারস্ট্রাকচার বেস দ্বারা নির্ধারিত হয়। সমাজের রাজনীতি, ধর্ম, সাহিত্য, ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক, সমস্ত কিছুকে নির্ধারণ করছে উৎপাদন ব্যবস্থা, যেটা হচ্ছে ইকোনমি, অর্থনীতি। এবং এই মোড অফ প্রোডাকশনই হলো মার্কসের আলোচনার কেন্দ্রীয় বিষয়। মার্কসের আলোচনার সেন্ট্রাল বিষয় হচ্ছে এই মোড অফ প্রোডাকশন বা উৎপাদন ব্যবস্থা। এই উৎপাদন ব্যবস্থার মধ্যে আমরা আলোচনা করব বিষয়গুলো। আমরা প্রথম দিনেই বলেছি যে আমরা এমন একটা প্রাণী, হিউম্যান বিং, বা আমরা এমন একটা প্রাণী যারা শ্রমের বিনিময়ে বাঁচি। আমরা ইনস্টেড অফ লেবার বেঁচে থাকি। আমাদের বেঁচে থাকতে হলে কাজ করতে হয়। শ্রম কি? না, শ্রম বা লেবার হচ্ছে একটা অ্যাক্টিভিটি যেটা আমরা প্রকৃতিকে বা যার দ্বারা আমরা প্রকৃতিকে পরিবর্তন করে নিজের উপযোগী করে তুলি। এটা আমরা আগে বলেছি যে উই হ্যাভ দ্যাট পোটেনশিয়ালিটি, উই হ্যাভ দ্যাট এবিলিটি, আমাদের সেই ক্ষমতাটা রয়েছে, বাই হুইচ উই ক্যান ট্রান্সফর্ম দ্য নেচার অ্যাজ পার আওয়ার রিকোয়ারমেন্টস, অ্যাজ পার আওয়ার নিডস। অর্থাৎ শ্রম বলতে আমাদের সে সামর্থ্যকে বোঝায়, সে যোগ্যতাকে বোঝায়, যে যোগ্যতার দ্বারা, যে সামর্থ্যের দ্বারা আমরা প্রকৃতিকে আমাদের প্রয়োজন অনুসারে বদলে নিতে পারি। আমরা আকরিক লোহা থেকে ইস্পাত বানিয়ে নিচ্ছি। আমরা খনিজ তেল থেকে পেট্রোল, ডিজেল, কেরোসিন তেল, এরকম বিভিন্ন তেল তৈরি করছি, আমরা পরিশোধিত করছি, আমরা প্রকৃতিকে ট্রান্সফর্ম করতে পারছি, আমরা গাছ কেটে সেখান থেকে কাঠের ফার্নিচার তৈরি করছি, আমরা চাষ করে সেটার থেকে সেই সবজি বা সে ফসলটাকে রান্না করে খাবার তৈরি করছি আর টেস্টি। এটাকে বলছে শ্রম। শ্রম বলতে এই প্রসেসটা, যে প্রসেসটার মধ্য দিয়ে আমরা প্রকৃতিকে ট্রান্সফর্ম করতে পারছি, প্রকৃতিকে বদলে নিতে পারছি আমাদের প্রয়োজন অনুসারে। অর্থাৎ শ্রম বলতে ওয়ান কাইন্ড অফ ইন্টারাকশন উইথ নেচার, প্রকৃতির সাথে এক ধরনের মিথস্ক্রিয়াকে বোঝায়। ক্লিয়ার? এবার আমরা যাব মোড অফ প্রোডাকশনে, বা মার্কসের আলোচনার যে কেন্দ্রীয় বিষয় মোড অফ প্রোডাকশন, যাকে সমাজের বেস বলেছেন, যেটার উপর সমাজ দাঁড়িয়ে রয়েছে, যার উপর সমস্ত কিছু দাঁড়িয়ে রয়েছে। এই মোড অফ প্রোডাকশন আজকে আমরা আলোচনা করব, এবং কিভাবে মোড অফ প্রোডাকশনের উপর সমস্ত কিছু দাঁড়িয়ে রয়েছে, কিভাবে মোড অফ প্রোডাকশন বদলে গেলে সুপারস্ট্রাকচার বদলে যাচ্ছে, সোসাইটি কিভাবে পরিবর্তিত হচ্ছে, সেইগুলো আমরা আজকে জানবো। ঠিক আছে? তো এই মোড অফ প্রোডাকশনকে মার্কস দুটো ভাগে ভাগ করেছে। ঠিক আছে? মোড অফ প্রোডাকশনকে মার্কস দুটো ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে ফোর্সেস অফ প্রোডাকশন বা উৎপাদন শক্তি, আর একটা হলো রিলেশনস অফ প্রোডাকশন। প্রথমটা হচ্ছে ফোর্সেস অফ প্রোডাকশন, উৎপাদন শক্তি, FORCES, ফোর্সেস অফ প্রোডাকশন বা উৎপাদন শক্তি। সেকেন্ড হচ্ছে রিলেশনস অফ প্রোডাকশন বা উৎপাদন সম্পর্ক। ঠিক আছে? প্রথমে আমরা ফোর্সেস অফ প্রোডাকশনটা জানবো। এগুলো ক্লাসে হলে খুব সুবিধা হতো, আমি বোর্ড ওয়ার্ক করতে পারতাম, তোমরা বুঝতে পারতে। আর এখানে হয়তো একটা বলছে আর একটা ভুলে যেতে পারছো, বা আমিও বুঝতে পারছি না আদৌ তোমাদেরকে বোঝাতে পারছি কিনা কতটা। স্যার এখানে ইনবক্স লিখে দিন। ইনবক্স আমি লিখবো না, পড়াবো। বড় প্রোডাকশনের বেসিক্যালি তাহলে দুটো ভাগ করলাম, একটা হচ্ছে ফোর্সেস অফ প্রোডাকশন, আর একটা হচ্ছে রিলেশনস অফ প্রোডাকশন। ফোর্সেস অফ প্রোডাকশন কোনটা? প্রসেস অফ প্রোডাকশনের বাংলা হচ্ছে উৎপাদন শক্তি। ক্লিয়ার? উৎপাদন শক্তি হচ্ছে একটা নির্দিষ্ট সমাজের মানুষের স্কিল, টেকনোলজি হলো ফোর্সেস অফ প্রোডাকশন। অর্থাৎ উৎপাদন করার জন্য যে শক্তি বা যে যে রিকোয়ারমেন্টস প্রয়োজন, যে যে উপকরণ প্রয়োজন, সেগুলো হচ্ছে উৎপাদন শক্তি। যেমন ধরো ইস্পাত তৈরি হবে, ইস্পাত তৈরির জন্য কি কি প্রয়োজন? ইস্পাত তৈরির জন্য প্রয়োজন আকরিক লোহা, কিছু টেকনোলজি, কিছু টুলস এবং হিউম্যান লেবার। এইগুলো মিলিয়ে আকরিক লোহা থেকে ইস্পাত তৈরি করবে।
বা ধরো চাষ, আমি ধান চাষ করব, ধান চাষের জন্য কি প্রয়োজন? জমি প্রয়োজন, চাষযোগ্য একটা জমি প্রয়োজন, বীজ প্রয়োজন, সার প্রয়োজন, জল প্রয়োজন, এবং হিউম্যান লেবার, মানুষের শক্তি, কিছু লেবার প্রয়োজন, যারা এগুলোকে প্রয়োগ করবে জমির উপর এবং প্রসেসটা কন্টিনিউ করে ধান উৎপাদন করবে। উৎপাদন শক্তি হচ্ছে এইগুলো, যে একটা নির্দিষ্ট সমাজে মানুষের স্কিল, টেকনোলজি, এগুলো যেগুলোর দ্বারা আমরা উৎপাদন করছি। তো, যে আমার কাছে যদি জমি না থাকে, আমি ধান উৎপাদন করবো কিভাবে? জমিও আছে, সারও আছে, কিন্তু হিউম্যান লেবার নাই, হিউম্যান বিং নেই, শ্রমিক নেই, তাহলে উৎপাদন করবে কে? ঠিক আছে? এটা হচ্ছে প্রসেস অফ প্রোডাকশন, উৎপাদন শক্তি, যা যেটার দ্বারা আমরা উৎপাদন করছি। ঠিক আছে? বোঝা গেল বিষয়টা? এবার আসছে উৎপাদন সম্পর্ক বা রিলেশনস অফ প্রোডাকশন। এটা কি না, এটা হচ্ছে উৎপাদনের যে উপকরণগুলো বললাম, অর্থাৎ ধান চাষের জন্য জমি প্রয়োজন, বীজ প্রয়োজন, সার প্রয়োজন, ট্রাক্টর প্রয়োজন, এই যে উপকরণগুলো বললাম, এই উপকরণগুলোর উপর ভিত্তি করে মানুষের সাথে মানুষের সম্পর্ক। ঠিক আছে? অর্থাৎ যে কোনো প্রোডাকশনের যে ম্যাটেরিয়ালস লাগছে, সেই ম্যাটেরিয়ালস গুলোকে বেস করে হিউম্যান বিং এর মধ্যে রিলেশনশিপ হচ্ছে রিলেশনস অফ প্রোডাকশন। যে এবং এই রিলেশনস অফ প্রোডাকশনটাই মূলত ক্লাসকে ডিফাইন করে, শ্রেণীকে নির্ধারণ করে। অর্থাৎ উৎপাদনের উপকরণের মালিকানার ভিত্তিতে, যেমন বললাম যে ফর যে রিলেশনস অফ প্রোডাকশনটা আমি আরেকবার বলছি, রিলেশনস অফ প্রোডাকশন হচ্ছে এই যে উৎপাদনের শক্তি বললাম না, যে উৎপাদনের জন্য কি কি প্রয়োজন, চাষ করার, ধান উৎপাদন করার জন্য বীজ প্রয়োজন, সার প্রয়োজন, ট্রাক্টর প্রয়োজন, জমি প্রয়োজন, এইগুলোর উপর বা এইগুলোর এর উপর হিউম্যান লেবার অ্যাড হয়ে সেখান থেকে আমরা ধান উৎপন্ন করছি। রিলেশনস অফ প্রোডাকশন হচ্ছে এই যে উপকরণগুলো বললাম আমি, বীজ, সার, ট্রাক্টর, জমি, এগুলোকে কেন্দ্র করে মানুষের সাথে মানুষের সম্পর্ক। সেটা কি ধরনের? একটা শ্রেণী যার মালিকানা রয়েছে, যার নিজের জমি রয়েছে, যার নিজের ট্রাক্টর রয়েছে, যার নিজের সার কিনতে পাচ্ছে, আরেকটা শ্রেণী যেগুলো পাচ্ছে না, যে লেবারটা দিচ্ছে। ক্লিয়ার? অর্থাৎ উৎপাদন সম্পর্ক বা রিলেশনস অফ প্রোডাকশন হচ্ছে উৎপাদনের যে উপকরণ, সেই উপকরণের যে মালিকানা, সে মালিকানার উপর ভিত্তি করে রিলেশনস অফ প্রোডাকশন তৈরি করছে। একটা দলের মালিকানা রয়েছে, আর একটা দলের মালিকানা নেই। যাদের মালিকানা নেই তারা হচ্ছে শ্রমিক শ্রেণী, তারা হচ্ছেন প্রোলেতারিয়েট। যাদের মালিকানা রয়েছে তারা হচ্ছে ক্যাপিটালিস্ট, বা তারা হচ্ছেন পুঁজিপতি শ্রেণী, তারা হচ্ছে মালিক শ্রেণী, তারা হচ্ছে বুর্জোয়া। বোঝা গেল বিষয়টা? আমি আরেকবার বলছি, মোড অফ প্রোডাকশনকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে ফোর্সেস অফ প্রোডাকশন, সেটা কি উৎপাদন শক্তি। উৎপাদন শক্তি কোনটা? না, উৎপাদন শক্তি হচ্ছে উৎপাদনের জন্য যা যা উপকরণ প্রয়োজন একটা নির্দিষ্ট সোসাইটির, মানুষের স্কিল, টেকনোলজি, এগুলো হচ্ছে উৎপাদন শক্তি, যেগুলোর দ্বারা আমরা প্রোডাকশনটা করছি। ইস্পাত তৈরি করার জন্য টেকনোলজি প্রয়োজন, মেশিন প্রয়োজন, আকরিক লৌহ প্রয়োজন, হিউম্যান লেবার প্রয়োজন, এইগুলো মিলে আমরা প্রোডাকশনটা করছি। এগুলো হচ্ছে ফোর্সেস অফ প্রোডাকশন। আর রিলেশনস অফ প্রোডাকশন কোনটা? এই যে উপকরণগুলো বললাম, যে একটা ট্রাক, যে আকরিক লোহা প্রয়োজন, কিছু সার্টেন মেশিন প্রয়োজন, টেকনোলজি প্রয়োজন। এই যে মেশিন, টেকনোলজি, আকরিক লোহা, এগুলোর মালিকানার উপর বেস করে মানুষের সাথে মানুষের সম্পর্ক। একদল মানুষ যার মালিকানা রয়েছে আর যার মালিকানা নেই। যার মালিকানা রয়েছে সে হচ্ছে মালিক শ্রেণী, যার মালিকানা নেই সে লেবার দিচ্ছে, সে পরিশ্রম করছে, সে ওই মালিকের কাছে, ওই প্রোডাকশনের কাছে নিজের শ্রম বিক্রি করে জীবন অতিবাহিত করছে। এরা হচ্ছে প্রোলেতারিয়েট। ক্লিয়ার? তাহলে রিলেশনস অফ প্রোডাকশন নির্ধারিত হচ্ছে উৎপাদনের জন্য যে যে উপকরণগুলো লাগছে, যে যে ম্যাটেরিয়ালস গুলো লাগছে, সেই ম্যাটেরিয়ালস গুলোকে মালিকানাকে কেন্দ্র করে, সেগুলোর মালিকানা আছে না নেই, হ্যাভ আর হ্যাভ নট। মালিকানা থাকলে ক্যাপিটালিস্ট, বুর্জোয়া শ্রেণী, মালিকানা না থাকলে প্রোলেতারিয়েট।
ক্লিয়ার? এটুকু বুঝতে পেরেছো নাকি বলো আগে, তারপর আমি পরেরটা যাচ্ছি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বাকিরা বলো। অনিন্দিতা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, কারো কোনো সমস্যা থাকলে বলো। দীপান্বিতা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, শ্রেয়া? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে, আমি আর বাকিদের বলছি না। তাহলে বোঝা গেল যে মার্কসের আলোচনার কেন্দ্রীয় বিষয় হচ্ছে মোড অফ প্রোডাকশন। সমাজের মোড অফ প্রোডাকশনকে ঠিক সমাজের বেস বলেছে, সমাজের ভিত্তি। এটার উপর বাকি সমস্ত কিছু দাঁড়িয়ে রয়েছে। এটা আমরা এবারে আসছি এখানে। তাহলে এবং বোঝা গেছে মোড অফ প্রোডাকশনের দুটো ভাগ, একটা হচ্ছে ফোর্সেস অফ প্রোডাকশন আর একটা হচ্ছে রিলেশনস অফ প্রোডাকশন। ফোর্সেস অফ প্রোডাকশন কোনটা? না, সেটা হচ্ছে বেসিক্যালি হিউম্যান স্কিল, টেকনোলজি, এগুলো হচ্ছে ফোর্সেস অফ প্রোডাকশন, যেগুলোর দ্বারা আমরা প্রোডাকশন করছি। আর রিলেশনস অফ প্রোডাকশন কোনটা? এই যে উৎপাদনের জন্য যে র মেটেরিয়ালস গুলো লাগছে, সেই র মেটেরিয়ালস গুলোর মালিকানাকে কেন্দ্র করে মানুষের সাথে মানুষের সম্পর্ক। ঠিক আছে? এবার আসছি আমরা নেক্সট ইয়েতে। মার্কস বলছেন যে সমাজ কন্টিনিউয়াসলি ট্রান্সফর্ম হয়। সমাজ কোনো স্ট্যাটিক্স নয়, সমাজ কন্টিনিউয়াসলি ট্রান্সফর্ম হচ্ছে, পরিবর্তনের মধ্য দিয়ে সমাজ এগিয়ে চলেছে। এবং এই যে পরিবর্তনটা লুকিয়ে রয়েছে কোথায়? না, পরিবর্তনটা লুকিয়ে রয়েছে মোড অফ প্রোডাকশনের মধ্যে। ক্লিয়ার? সোসাইটি কন্টিনিউয়াসলি ট্রান্সফর্ম হয়, সোসাইটি ক্রমাগত পরিবর্তন হয়ে চলেছে, এবং এই পরিবর্তনটা লুকিয়ে রয়েছে মোড অফ প্রোডাকশনের মধ্যে। এবং মোড অফ প্রোডাকশন পরিবর্তন হলে পুরো সমাজ ব্যবস্থা পরিবর্তন হয়। কারণ এটা হচ্ছে সেন্ট্রাল, এটা কেন্দ্রে থাকে, এটা সমাজের বেস। এটা বদলে গেলে সুপারস্ট্রাকচার বদলে যাবে। যখনই কৃষিভিত্তিক সমাজ থেকে শিল্প সমাজ এলো, যখন ইন্ডাস্ট্রি গড়ে উঠছে, সাথে সাথে শহর গড়ে উঠছে, সাথে সাথে যৌথ পরিবার ভেঙে যাচ্ছে, নিউক্লিয়ার ফ্যামিলি গড়ে উঠছে। কারণ মোড অফ প্রোডাকশনটা বদলে গেছে। আগে এগ্রিকালচার বেসড ইকোনমি ছিল, এখন ইন্ডাস্ট্রি বেসড ইকোনমি হচ্ছে। মোড অফ প্রোডাকশন যেই বদলে যাচ্ছে, সোসাইটি বদলে যাচ্ছে, লিটারেচার বদলে যাচ্ছে, পলিটিক্স বদলে যাচ্ছে, সমস্ত কিছু বদলে যাচ্ছে। যৌথ পরিবার ভেঙে যাচ্ছে, ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক বদলে যাচ্ছে, শহর গড়ে উঠছে, শহরের মধ্যেকার সম্পর্ক গড়ে উঠছে নতুন নতুন ধরনের, বিভিন্ন নতুন গ্রুপস গড়ে উঠছে। কারণ মোড অফ প্রোডাকশন বদলে গেছে। ক্লিয়ার? অর্থাৎ মোড অফ প্রোডাকশন, যেটাকে মার্কস বেস বলেছেন সমাজের, সে বেস বদলে গেলে সমাজের ইডিওলজি, সমাজের রাষ্ট্র, ধর্ম, ল, পলিটিক্স, লিটারেচার সমস্ত কিছু বদলে যায়। কারণ এগুলো হচ্ছে সুপারস্ট্রাকচার। ক্লিয়ার? এবং এই মোড অফ প্রোডাকশনটা পরিবর্তন হয় মূলত দ্বন্দ্বের মধ্য দিয়ে। এটাই ডায়ালেকটিক্স, যেটা মূলত হেগেল থেকে নেওয়া। আমরা হেগেলের সাথে মার্কসের যে ডিফারেন্স, সেটা আমরা পরের দিন জানবো। আজকে আমরা এই কিভাবে সোসাইটি ট্রান্সফর্ম হয় সেটা আমরা জানবো, যে কিভাবে মোড অফ প্রোডাকশনের মধ্যে দ্বন্দ্ব লুকিয়ে রয়েছে এবং কিভাবে দ্বন্দ্বের মধ্য দিয়ে সোসাইটি পরিবর্তিত হচ্ছে সেটা আমরা জানছি। মার্কস বলছেন এই দ্বন্দ্বটা বেসিক্যালি বিরোধমূলক, একটা কন্ট্রাডিক্টরি দেখা যাচ্ছে মোড অফ প্রোডাকশনের মধ্যে। এবং এই দ্বন্দ্বটা মূলত, বা এই যে কন্ট্রাডিকশনটা বেসিক্যালি উৎপাদন ব্যবস্থার মধ্যেই নিহিত রয়েছে। অর্থাৎ এই কনফ্লিক্টটা, এই ডায়ালেকটিক্সটা মূলত মোড অফ প্রোডাকশনের মধ্যে রয়েছে। এবং এই মোড অফ প্রোডাকশন বদলে গিয়ে সোসাইটি পরিবর্তন হয়। স্লেভারি থেকে ফিউডালিজম থেকে ক্যাপিটালিজম এসেছে, এবং মার্কস স্বপ্ন দেখেছেন একদিন ক্যাপিটালিজম থেকে সোশ্যালিজম আসবে। অর্থাৎ এই যে প্রত্যেকটা সোসাইটি চেঞ্জ করলাম, স্লেভারি থেকে ফিউডালিজম, অর্থাৎ দাস সমাজ থেকে সামন্ততন্ত্র, সামন্ততন্ত্র থেকে ক্যাপিটালিজম বা পুঁজিবাদ, এই পরিবর্তনটা বেসিক্যালি মোড অফ প্রোডাকশনের পরিবর্তন। এই সোসাইটি গুলো আমরা পরে জানবো, নেক্সট পড়াবো আমরা। আজ আমরা জানবো যে কিভাবে দ্বন্দ্বটা হয়, কিভাবে সোসাইটি পরিবর্তন হয় দাস সমাজ থেকে
সামন্ততন্ত্র বলো বা সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদ বলো, অর্থাৎ একটা সোসাইটি থেকে আর একটা সোসাইটি যে ট্রান্সফর্ম হচ্ছে, বোধ পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনটা কিভাবে আসছে? পরিবর্তনটা আসছে দ্বন্দ্বের মাধ্যমে, এবং দ্বন্দ্বটা কিভাবে থাকছে মোড অফ প্রোডাকশনের মধ্যে, সেটা আমরা জানবো। মার্কস বলছেন এই যে মোড অফ প্রোডাকশনে দ্বন্দ্ব বেসিক্যালি দুই ধরনের দেখা যায়। একটা হচ্ছে হ্যাভ আর হ্যাভ নটের দ্বন্দ্ব, অর্থাৎ মালিক আর শ্রমিকের মধ্যে, অর্থাৎ এই রিলেশনস অফ প্রোডাকশনের মালিকানা যার রয়েছে তার সাথে মালিকানাহীন হ্যাভ নট যাদের বলছেন মার্কস, তাদের দ্বন্দ্ব, হ্যাভ আর হ্যাভ নটের। আরেকটা হচ্ছে ফোর্সেস অফ প্রোডাকশনের সাথে রিলেশনস অফ প্রোডাকশনের দ্বন্দ্ব, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং এটা ভালো করে একটু বুঝে নাও। ক্লিয়ার? প্রথমটা মালিক শ্রেণীর সাথে হ্যাভ আর হ্যাভ নটের মধ্যে মালিকানা রয়েছে, মালিকানা নেই, এদের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা যাচ্ছে। ক্লিয়ার? যে যারা হ্যাভ তারা তো সবসময় হ্যাভ নটদের এক্সপ্লয়েট করে, এবং একটা সময় পর এই হ্যাভ নটরা এই এক্সপ্লয়েটেশনের বিরুদ্ধে রেভলিউশন করে, বিপ্লব করে, দ্বন্দ্ব করে। এটা এক ধরনের দ্বন্দ্ব। আরেক ধরনের দ্বন্দ্ব হচ্ছে ফোর্সেস অফ প্রোডাকশন, অর্থাৎ উৎপাদনের যে উপকরণ তার সাথে রিলেশনস অফ প্রোডাকশন, উৎপাদনের সম্পর্ক, এই দুটোর মধ্যে একটা দ্বন্দ্ব দেখা যায়। দ্বন্দ্বটা কিরকম? না, দ্বন্দ্বটা হচ্ছে মার্কস বলছেন যে মানুষের স্কিল, ক্যাপাসিটি এগুলো সময়ের সাথে সাথে বাড়তে থাকে, যার সামনে বাধা হয়ে দাঁড়ায় পুরাতন বা প্রচলিত রিলেশনস অফ প্রোডাকশন। ধরো আজ থেকে 20 বছর আগে যে পদ্ধতিতে, যে মেথডে কৃষিকাজ হতো, আজ কিন্তু সেই মেথডে হয় না। আজকে ধান ঝাড়ার জন্য হারভেস্টার চলে এসেছে, ট্রাক্টর চলে এসেছে লাঙল দেওয়ার জন্য। আজকের দিনে গরুর গাড়িতে টানা লাঙল ইউজ হয় না। আজকে একটা কোনো কনস্ট্রাকশনের জন্য অনেক ইজিলি হয়ে যাচ্ছে। তো একটা বড় কনস্ট্রাকশনে যদি মনে করো ঢালাই হবে, সেখানে ঢালাইয়ের জন্য যে যে ধরো সিমেন্ট, বালি, পাথর এগুলো মাখা হয়, সেই মশলাটা তৈরি করার জন্য কিন্তু আর হাতে তৈরি হয় না, সেটা মেশিন আছে। মেশিনে ফেলে দিলো, সাথে সাথে সেটা আরেকটা মেশিন দিয়ে বেরিয়ে যাচ্ছে, এবং সেটা সাথে সাথে চলে যাচ্ছে উপরে, এবং ইভেন তারা সেটাকে উপরেও পাঠিয়ে দিচ্ছে। সে টেকনোলজি এসে গেছে। অর্থাৎ এই যে মানুষের টেকনোলজি, ক্যাপাসিটি, এগুলো দিনের পর দিন বেড়ে যাচ্ছে বা বাড়তে থাকে, এগুলো ডেভেলপ হচ্ছে। যে 10 বছর আগের টেকনোলজির থেকে আজকের টেকনোলজি অনেক বেশি উন্নত, মানুষের ক্যাপাসিটি অনেক বেশি বেড়েছে। এই যে টেকনোলজি ডেভেলপ হচ্ছে, টেকনোলজি আরো অ্যাডভান্সড হচ্ছে, এই অ্যাডভান্স টেকনোলজির কাছে বাধা হয়ে দাঁড়াচ্ছে, সেটাকে প্রোটেস্ট করছে কারা? পুরাতন রিলেশনস অফ প্রোডাকশনের মালিকেরা। সেটা কি আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরো যে একটা সময়ে গ্রামে কোনো একজন জমিদার, তার গ্রামে প্রচুর পরিমাণ জমি ছিল, ঠিক আছে? এবং সেই জমিতে চাষাবাদ করার জন্য গরুর গাড়ির টানা লাঙল ব্যবহার হতো। তার কাছে এরকম প্রচুর লাঙল ছিল, গরু ছিল, সেইগুলো ভাড়া দিত, বা সে মালিক, যে চাষাবাদের জন্য সেগুলো প্রয়োজন হতো, অর্থাৎ ফোর্সেস অফ প্রোডাক্ট, রিলেশনস অফ প্রোডাকশনের মালিক। এবার ধরো টেকনোলজি বাড়ছে, তো টেকনোলজি বাড়ার ফলে ওই লাঙল ছেড়ে ট্রাক্টর চলে এলো। যখনই ট্রাক্টর চলে এলো, মানুষ যখন ট্রাক্টর ইউজ করবে, ট্রাক্টর ইউজ করলে কিন্তু ওই যে গরুর গাড়ির মালিক, বা ওই যে গরুর গাড়ির গরুর গাড়িতে টানা লাঙ্গলের মালিক, সে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ তার ওই লাঙ্গল গরুর গাড়ি কেউ ইউজ করবে না, বলদ কেউ ইউজ করবে না, সে তখন ট্রাক্টর আসারে বাধা দিচ্ছে। তাই বলছে পুরাতন সম্পর্কের মালিকেরা। ধরো আগে কৃষি বেশ অর্থনীতি ছিল, যখন ইন্ডাস্ট্রি চলে আসছে, মানুষ তো কৃষিকাজ করছে না আর। গ্রামের দেখছে কৃষিকাজ করলে, জমিতে লেবার দিলে যে টাকাটা আমি পাবো, তার তুলনায় শহরে কলকারখানাতে কাজ করলে বেশি টাকা পাবো। তখন ওই গ্রামের যে জমিদার, সে বাধা দিচ্ছে ইন্ডাস্ট্রিতে। কারণ ইন্ডাস্ট্রি গড়ে উঠলে গ্রামের মানুষরা যদি শহরে কাজ করতে চলে যায়, তার জমিতে চাষাবাদ হবে না, ফসল না উৎপাদন করলে তার ক্ষতিগ্রস্ত হবে, সে ক্ষতিগ্রস্ত হবে।
নতুন টেকনোলজি তৈরি হলে ওই যে ওই যে বলদগুলো বা বলদের লাঙলের যে মালিক সে ক্ষতিগ্রস্ত হবে, তার ইনকাম কমে যাবে। অর্থাৎ তাই বলছি, ওই যে পুরাতন সম্পর্কের মালিকেরা, এখন তো নতুন সম্পর্কের মালিক তো ট্রাক্টরের মালিক, শিল্প ইন কলকারখানার মালিক হচ্ছে নতুন সম্পর্কের মালিক। পুরাতন সম্পর্কের মালিক অর্থাৎ ওই যে জমিদার, ওই যে বলদে টাঙা বলদে টানা লাঙলের মালিক, তারা বাধা দিচ্ছে এই অ্যাডভান্স টেকনোলজিকে। ঠিক আছে, এখানেই দ্বন্দ্বটা দেখা যাচ্ছে ফোর্সেস অফ প্রোডাকশনের সাথে রিলেশনস অফ প্রোডাকশন, অর্থাৎ উৎপাদনের শক্তির সাথে যে অ্যাডভান্স টেকনোলজির সাথে পুরাতন সম্পর্কের মালিকের একটা দ্বন্দ্ব দেখা যাচ্ছে। এবং এই দ্বন্দ্বের নিরসন হচ্ছে কিভাবে? এই কনফ্লিক্ট ওভারকাম হচ্ছে নতুন উৎপাদন শক্তির মাধ্যমে, যে এগ্রিকালচার বেসড ইকোনমি থেকে ইন্ডাস্ট্রি বেসড ইকোনমি তৈরি হচ্ছে। ক্লিয়ার? এইভাবে দ্বন্দ্বের মধ্য দিয়ে সোসাইটি ট্রান্সফর্ম হচ্ছে। এবং মালিক ও শ্রমিক শ্রেণীর মধ্যে আরেক ধরনের দ্বন্দ্ব দেখা যাচ্ছে, যেটা বেসিক্যালি শ্রেণী সংগ্রাম বা ক্লাস স্ট্রাগলের রূপ নেয়। এবং এই দুটো দ্বন্দ্ব পুরোটার মধ্য দিয়ে সোসাইটি পরিবর্তন হচ্ছে, এবং পরিবর্তন হয়ে একটা সমাজ থেকে আর একটা সমাজ আসছে। ক্লিয়ার? এইভাবেই স্লেভারি, স্লেভারি থেকে ফিউডালিজম, ফিউডালিজম থেকে ক্যাপিটালিজম এসেছে, এবং ক্যাপিটালিজম হচ্ছে লাস্ট ক্লাস ডিভাইড সোসাইটি। বোঝা গেছে বিষয়টা? বলো এবার তোমরা, কোনো প্রশ্ন আছে কিনা? নেক্সট দিন আমরা ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজমটা পড়বো। না, হ্যাঁ, ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজমটা পড়বো। আজ এটাই থাকলো, হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম বা বেস সুপারস্ট্রাকচার। আমি রেকর্ডিং স্টপ করছি, তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার মার্কসের যে